আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। এই কোভিড পরিস্থিতির মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই নামাজ পড়ে এই দোয়াটাই করবা, আর সবার কাছে এটাই কাম্য। তো আজকে আমাদের ইলেকট্রিক্যাল মেজারমেন্ট 1-এর প্রথম সপ্তাহে যে আলোচনা করা হয়েছিল ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে, আজকে সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আর থার্ড চ্যাপ্টারের প্রথম দিকটা নিয়ে একটু আলোচনা করা হবে। তো আশা করি সবাই একটু মন দিয়ে ক্লাসটা দেখবা। আর ফার্স্ট চ্যাপ্টারে যে ক্লাসটা ছিল ওইটা সবাই দেখে সেকেন্ড চ্যাপ্টারে আসবা, কারণ ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট না হলে সেকেন্ড চ্যাপ্টারটা আসলে কিছুটা মানে কোনো কিছু না বুঝলে যেমন লাগে না, যেমন অকওয়ার্ড লাগে, এরকম অকওয়ার্ড ফিল হতে পারে। সেই জন্য সবাই একটু কষ্ট করে হলেও ফার্স্ট ক্লাসটা দেখে নিবা। আর সেকেন্ড ক্লাসের পর চ্যাপ্টারের পর থার্ড চ্যাপ্টারে যে আছে একটা স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোল, আগে আমি বলে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা নিয়ে সবাই একটু সুন্দর মতন কাজ করো, বা ওই ব্যাপারটা যে ওই প্রমাণটা আমি করাই দিব ওইটা একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, যাতে ভুল ত্রুটিটা কম হয়। আর বিশেষ করে যারা বাসায় আসো, কোনো জব টপ করো না, তারা আর কি একটু এটা বেশি করে প্র্যাকটিস করো, কারণ এই সেমিস্টারটা খুবই ভ্যালুয়েবল সেমিস্টার। তোমাদের কি 3.50 উপরে রেজাল্টটা ক্যারি করতেই হবে। এটা সবার জন্য আমি চাই যে সবাই একটা ভালো রেজাল্ট করো। তো আসো ক্লাসটা আমরা শুরু করি এখন। বিসমিল্লাহ বল। তো মেজারিং ইনস্ট্রুমেন্ট কী কী আগে একটু দেখে আমি একটু তোমাদের রিডিংগুলো একটু দেখাই দিচ্ছি যে কোন কোন টপিকগুলো আসলে লাগে। তো যে সকল যন্ত্রের সাহায্যে কোনো রাশি পরিমাপ করা হয় তাকে কি মেজারিং ইনস্ট্রুমেন্ট বলা হয়, ঠিক আছে। আর যে যন্ত্রের সাহায্যে ইলেকট্রিক্যাল রাশিগুলোকে মেজার করা হয় বা পরিমাপ করা হয় সেগুলোকে কি বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র বলে। যেমন তোমরা যদি একটু দেখো, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি, ফ্লাক্স, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি। কারেন্ট মানে কি অ্যামিটার, মানে যেটা দিয়ে কারেন্ট মাপা হয়, ভোল্ট মিটার ভি। আর পাওয়ার এনার্জি মিটার, পাওয়ার এটা হলো ওয়াট মিটার, পাওয়ার মাপা হয় ওয়াট মিটার দ্বারা। এনার্জি মাপা হয় যেটা আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের জন্য আমরা ইউজ করি, এনার্জি মিটার। ফ্লাক্স হলো ফ্লাক্স মিটার নামে একটা মিটার আছে। আর ফ্রিকোয়েন্সি মিটারের জন্য আলাদা মিটার আছে। তাহলে এগুলো এক একটার জন্য আমরা কি এক একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, সেগুলোই হলো কি আমাদের ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো পরিমাপ যন্ত্রের প্রকারভেদে আমরা দুই ভাগে এটাকে ভাগ করছি, একটা হলো অ্যাবসলিউট আর একটা হলো সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তো ইলেকট্রিক্যাল মেজারমেন্টের জায়গায় কোনটা দিয়ে কী করা হয় সেটা লেখা দিছে, যে দেখো স্যার, অ্যামিটার, ঠিক আছে। অ্যামিটার দিয়ে আমরা কি করি, কারেন্ট পরিমাপ করি। ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করি। ওয়াট মিটার দ্বারা পাওয়ার। এনার্জি মিটার দ্বারা কি এনার্জি। ওহম মিটার দ্বারা কি রোধ। লাক্স মিটার দ্বারা কি উদ্বাসন, মানে আলো যে পরিমাপ করি আমরা সেটা। ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে আমরা কি ফ্রিকোয়েন্সি পরিমাপ করি, যে আমাদের লাইনে কত ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি বলতে বোঝানো কি কোনো একটা ওয়েভ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, বা ফ্রিকোয়েন্সি কত, যেমন এরকম আমরা এসি মেশিনে দেখছি না, সেটা। আর পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে আমরা কি করি, পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করি, যে আমরা করছি না কস থিটার অঙ্ক, কস থিটার অঙ্ক, কস থিটা ইকুয়াল টু 0.8, এটা যেটা দ্বারা আমরা পরিমাপ করি সেটা হলো কি আমাদের পাওয়ার ফ্যাক্টর মিটার। আচ্ছা, তো পরেরটা দেখি আমরা কি আছে। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট আর কি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ততে আসতে পারে। যে সকল ইনস্ট্রুমেন্ট তাদের অভ্যন্তরীণ ধ্রুবক, ধ্রুবক মানে কি, যেটা আমরা মানের কি ব্যবধানে পাই, একটা নির্দিষ্ট মান আমরা ধরে নিই ধ্রুবক, ঠিক আছে। সাথে তুলনা করে কোনো বৈদ্যুতিক রাশির বৈদ্যুতিক রাশির কি মান নির্ণয় করে, এবং অন্য কোনো ইনস্ট্রুমেন্টের সাথে তুলনা করার কি প্রয়োজন হয় না। মানে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি মান ধ্রুবর সাথে তুলনা করে বৈদ্যুতিক রাশির মান নির্ণয় করতে পারবা, অন্য কোনো ইনস্ট্রুমেন্টের সাথে এটা তুলনা করার কোনো প্রয়োজন নাই। ওই সকল ইনস্ট্রুমেন্ট কি বলা হয় কি অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, যেমন কি ট্যানজেন্ট গ্যালভানোমিটার, ঠিক আছে। রেলে কারেন্ট ব্যালেন্স, অ্যাবসলিউট ইলেকট্রোমিটার, এগুলো কি অন্য কোনো কি আমার যন্ত্রের উপর কি ডিপেন্ড না, মানে এগুলা পিওর একা, মানে যেমন আমরা আছে না অ্যালফাবেটের স্বরবর্ণ, যা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, তারা নিজেরাই কি উচ্চারিত হতে পারে। কিন্তু ব্যঞ্জন বর্ণ দেখো, ক কইতে গেলে স্বর অ ক লাগে, ঠিক আছে, বলা লাগে। তো স্বর জিনিসটা এরকমের যে অ্যাবসলিউটলি আমার কোনো ডিভাইসের উপর কি ডিপেন্ড করে না।
আর এগুলো কি এই ইনস্ট্রুমেন্টটা শুধু কি গবেষণাগারই সীমাবদ্ধ, আমরা ল্যাবে পাই না, ঠিক আছে? আমাদের যে ল্যাব মানে ইলেকট্রিক্যাল ল্যাব এগুলো আসলে আমরা ইউজ করতে পারি না বা আমাদের কাছে আসেই না। আর আমরা যারা প্রাইভেটে পড়াই তারা তো এর থেকে আরও অনেক বেশি কম ইনস্ট্রুমেন্ট চোখে দেখছে। যদি তোমাদের আর দেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমরা ইউটিউবে আরও বিভিন্ন যন্ত্রগুলো দেখতে পারো। এখন আমি যদি দেখাইতে যাই তাহলে আমি এটা কপিরাইট মামলা খেয়ে যাবো, অন্যের ভিডিও আমি দেখাচ্ছি তাদের পারমিশন ছাড়া। সেক্ষেত্রে তোমাদের যে কোনো ইনস্ট্রুমেন্টের যেমন এমিটার দেখতে চাইলে এমিটার লিখে ইউটিউবে সার্চ দিলেই কি এমিটার এসে যাবে। তারপর কোনো ইনস্ট্রুমেন্টের কাজ না বুঝলে সেটা আমাকে বলতে পারো, আমি সেটা নিয়ে একটা আলোচনা করতে পারি। আর যেহেতু আমরা কলেজে যাইতে পারতেছি না সেহেতু আমরা একটু কলেজের ল্যাবটাও ওপেন করতে পারতেছি না। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট যেটা সেটা হলো যেসব ইনস্ট্রুমেন্ট তাদের পরিমাপ কার্য সম্পাদন করার জন্য অন্য কোনো অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের সাথে তুলনা করার প্রয়োজন হয়, যারা পরিমাপকৃত রাশি সরাসরি নির্দেশ করে, ঠিক আছে, তাদেরকে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট বলে। যেমন অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াট মিটার, এনার্জি মিটার, মেগার এই শ্রেণীর অন্তর্ভুক্ত। মানে সেকেন্ডারি অ্যাবসলিউটের সাথে এটা কি যুক্ত থাকে, অ্যাবসলিউটের সাথে কি করে, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের সাথে কি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কানেক্ট করা থাকে এবং তাদের সাথে কম্পারিজন করে কি এখানে পরিমাপ করা হয় বা মানটা কি নেওয়া হয়। তো গেল এই প্রথম পৃষ্ঠা। আচ্ছা, সেকেন্ড পৃষ্ঠায় দেখি, এখানে দুইটা কোয়ালিটির জিনিস আছে। একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট, মাঝখানে অনেকগুলো আরও ইনস্ট্রুমেন্ট থাকার কথা। পরিচালনার ধরন অনুসারে ইনস্ট্রুমেন্টের প্রকারভেদ। ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের কি ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে হয়, আর ইলেকট্রোস্ট্যাটিক যেটা কি ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে, যেটা বা ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিকের সাহায্যে ক্রিয়ার উপর ভিত্তি করে যেটা কাজ করে সেটা কি ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট বলে। যেমন কি ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার, ওয়াট মিটার। আর ম্যাগনেটের সাহায্যে করে কি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এসব। এখন দেখো কাজ অনুসারে ইনস্ট্রুমেন্টে তিন ভাগে ভাগ করা হয়েছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এটা হলো পরিচালনার ধরন অনুসারে দুই ভাগে, কাজ অনুসারে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট দুই প্রকার। একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আর একটা গেলে ইন্ডিগ্রেটিং। একটা ইন্ডিগ্রেটিং দুটো আবার মিলেই ফেলায় না। আর একটা হলো রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে যে পড়ছে কি যে সকল ইনস্ট্রুমেন্ট কোনো বৈদ্যুতিক রাশি পরিমাপের সময় তাৎক্ষণিক মান নির্দেশ করে তাকে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট বলে। যেমন এমিটার, ভোল্টমিটার, ওয়াট মিটার। এটা একটা সময় নির্দিষ্ট, ধরো তুমি এই মুহূর্তে তোমার বাসার যে ফ্যানে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জানতে চাইতেছো, তাহলে তুমি কী করবা, সেই সময় দাঁড়াইয়ে তুমি একটা এমিটার একটা তারের সাথে সংযোগ করে দেবা বা একটা অ্যাবোমিটার নিয়ে মানটা মাপতে যাবা, ইনস্ট্যান্ট মান পেয়ে যাবা, কোনো লেট হবে না। আর তাৎক্ষণিক সময় মানটা মাপতে হবে। আচ্ছা, এই এমিটারের মধ্যে আমি একটা জিনিস তোমাদের বলি, যেহেতু আমি ল্যাবে নাই তবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখো এইটার ভিতর যদি কখনো এরকম একটা সিগন্যাল দেওয়া থাকে তাহলে বুঝবে এটা ডিসি এমিটার, ডিসি এমিটার, ঠিক আছে, ডিসি এমিটার। আর যদি এইটার উপর এরকমের সিগন্যাল দেওয়া থাকে তাহলে এটা বলবা এসি। তার মানে ডিসি দিয়ে ডিসি কারেন্ট মাপবা আর এসি মিটার দিয়ে এসি কারেন্ট মাপবা। ডিসি দিয়ে এসি মাপতে যাবে না, এসি দিয়ে ডিসি কখনো মাপতে যাবে না, রিডিং আসবে না, ঠিক আছে স্যার। ভুলভাল রিডিং যদিও আসে এবং কি ইনস্ট্রুমেন্টটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আচ্ছা, এখন দেখি স্যার পরবর্তী স্টেপে কী আছে। এটা হলো কি তাহলে বুঝলাম যেসব ইনস্ট্রুমেন্ট কি তাৎক্ষণিক মান নির্দেশ করে, মানে এক একটা মুহূর্তের হঠাৎ হঠাৎ মান তুমি নির্দেশ করে, সেটাই কি আমার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তো পরবর্তীতে আছে কি দেখো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, সেটা কি আসলে দেখি একটু। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট যে সকল ইনস্ট্রুমেন্টকে একটি নির্দিষ্ট সময়ে সরবরাহকৃত মোট বৈদ্যুতিক শক্তি ডায়াল বা পয়েন্টারের সাহায্যে নির্দেশ করে তাকে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট বলে। আমাদের বাসা বাড়িতে যে মিটার আছে, পার ডেতে যে পরিমাণ কারেন্ট আসে সেটা কি ইউনিট আকারে আসে। তুমি যদি বলো যে এই সেকেন্ডে ধরো এখন বাজে ধরো 10:25, এই 10:25-এ কত ওয়াট আসে সেটা কিন্তু তুমি ইনস্ট্যান্ট জানতে পারবা না। কারণ কি এটা ইনস্ট্যান্টলি আসবে না, এটা আসবে কি একটা দিন শেষে বা একটা ঘন্টা শেষে সে একটা মান দিয়ে দেবে, যেমন কি 225 কিলোওয়াট আওয়ার, মানে এই আমার ইউনিট। এটা একটা নির্দিষ্ট সময়ের পর মানটা দেয়, সেজন্য এটাকে বলা হয় ইন্ডিগ্রেটিং, ঠিক আছে।
আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম যে ইন্ডিকেটিং যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা তাৎক্ষণিক মান দেয়, আর ইন্ডিগ্রেটিং যেটা সেটা কি একটা নির্দিষ্ট সময় পর সর্বাকৃত ভোল্টেজের যোগ বিয়োগ গুণফল করে একটা মান দেয়, সেটা হলো কি ইন্ডিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, যেটার মধ্যে অন্তর্ভুক্ত কিটা এনার্জি মিটার। আর রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কোনটা, যে সকল ইনস্ট্রুমেন্টে কি পয়েন্টার ও স্কেলের সাহায্যে কোনো বৈদ্যুতিক রাশির তাৎক্ষণিক মান নির্দেশ করার পরিবর্তে একটি নির্ধারিত সময়ের মধ্যে বৈদ্যুতিক রাশি পরিবর্তনের মাধ্যমে অবিচ্ছিন্ন বিবরণী প্রদান করে, তাকে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট বলে। তার মানে ধরো তোমার একটা মেশিন চলতেছে, সাপোজ তোমার এই জায়গায় একটা মেশিন চলতেছে, মেশিন এম দিয়ে বুঝাইলাম, একটা মেশিন চলতেছে। আমার এখানে একটা শিট আছে, ধরো এখন এই ফার্স্ট আওয়ার, দেখো প্রথম আওয়ার, ফার্স্ট আওয়ার, এটা সেকেন্ড আওয়ার, এটা থার্ড আওয়ার। এখন বলবো আমি এই জায়গায় কতটুকু এম্পিয়ার ছিল, তাহলে মেশিনটা যখন চলতেছে তখন ফার্স্ট আওয়ার এম্পিয়ার দেখাচ্ছে 200 এম্পিয়ার, 200 এম্পিয়ার। সেকেন্ড আওয়ারে দেখাইতেছে 250 এম্পিয়ার, থার্ড আওয়ারে দেখাইতেছে 150 এম্পিয়ার। তার মানে এক এক সময় এক একটা এম্পিয়ার দেখাচ্ছে, সেই এম্পিয়ারটা যে লিপিবদ্ধ বা রেকর্ড করে রাখে বা স্মৃতি করে রাখে সেটা হলো কি রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। ওকে স্যার, ক্লিয়ার? আচ্ছা, তো পরিমাপ যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক কারেন্ট বা ভোল্টেজ এগুলো আসলে তোমরা পড়লেই পারবা, এগুলো নিয়ে আর আলোচনা করার কিছু নেই। আচ্ছা, এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের বলি কোনটা কোনটা পড়বা। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট 1 নাম্বারটা, তারপর 2 নাম্বারটা, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট 3 নাম্বারটা। এখানে প্রশ্নই আছে অল্প কিছু স্যার, বুঝছো? তাহলে 2, আর এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হলো, একটুখানি এটা রোটেট করে নিই একটু স্যার, এই যে একটু আগে তো আমি রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট সব পড়াই দিছি, জাস্ট তোমরা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সহকারে পড়বা। এই যে এই প্রশ্নটা স্যার, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট আর ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য 3টা 5টা যা চায়, একটু আগে আমরা যেটা পড়ছিলাম সেটাই এখানে একটু দেখাই দিই, একটু একটা কথা বলে দিই যে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট কি মুভিং সিস্টেমের উপর ভিত্তি করে কি 3টি বল বা ফোর্সে কাজ করে। একটা হলো ডিফ্লেক্টিং ফোর্স বা টর্ক, এটা কন্ট্রোলিং ফোর্স অথবা কি ডাম্পিং ফোর্স, 3টা ফোর্স, ডিফ্লেক্টিং, কন্ট্রোলিং আর ডাম্পিং। পরের অধ্যায়ে আমরা এটা পাবো। আর ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট কি অপারেটিং সিস্টেম, ব্রেকিং সিস্টেম আর কি রেজিস্টার সিস্টেমের উপরে কাজ করে। এটা 3টা মুভিং সিস্টেম, মুভ মানে কি সরানো আর লড়াচড়া করে এরকমের। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টকে তাৎক্ষণিক পার্ট দেয়, আর ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টকে পার্ট দিতে দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। আর ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টে একটি পয়েন্টার এবং একটি ডায়াল থাকে। পয়েন্টার আর ডায়াল বলতে কী বোঝানো হয়েছে আমি একটু তোমাদের দেখাই দিই। ধরো এ একটা স্কেল, সরি এ একটা মিটার, ঠিক আছে, মিটারের ডায়াল মানে এখানে লেখা আছে এরকমের 1 2 3 4 5 6, ঠিক আছে, এরকমের লেখা আছে। এখন কি করতেছে, এখানে একটা পয়েন্টার আছে, পয়েন্টারটা কখনো এই জায়গায় 2 এর এখানে দেখাবে পার্ট, কখনো 4 এর এখানে দেখাবে, কোনো 6 এর এখানে দেখাবে, এরকমভাবে যে পার্টটা দেয় এটাকে বলা হয় কি ডায়াল, সরি পয়েন্টার। আর ওর ওই পাশেরটাকে বলা হয় ডায়াল। আমি একটু পয়েন্টারটা তোমাকে দেখাই আর ডায়ালটাও দেখাই দিই। এই যে এই ইনস্ট্রুমেন্টে এই জিনিসটা হলো পয়েন্টার, আর এই মানগুলোকে বলা হয় ডায়াল বা স্কেলও বলা হয় অনেক সময়, ঠিক আছে স্যার, বেশিরভাগ ক্ষেত্রে স্কেল বলা হয়, আর এটাকে বলা হয় পয়েন্টার, যে কাটাটা। আচ্ছা, তো চলে যায় সামনের দিকে। এখন আসি 3য় অধ্যায় স্যার। 2য় অধ্যায়ের এমন কিছু নাই, এখন আমরা 3য় অধ্যায়ে চলে যেতে পারি। এখানে আসি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, সেটা আমি তোমাদের এখনই দেখাই দেবো। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের 3টি স্বতন্ত্র বল, দেখো এই যে অধিকাংশ ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট 3টি স্বতন্ত্র বল নিয়ে কাজ করে। আমরা একটু আগে বললাম যে ডিফ্লেক্টিং টর্ক, যে পার্টটা দেখায় আমাকে সেটা ডিফ্লেক্টিং টর্ক বা বিক্ষেপ বল, আর নিয়ন্ত্রক বল মানে তোমার যে কাঁটাটা ঘুরবে সেটাকে নিয়ন্ত্রণ করবে যেটা, আর ডাম্পিং বল বা ফোর্স টর্ক, ঠিক আছে, ডাম্পিং ফোর্স বা টর্ক। টর্ক মানে হলো বল, টর্ক মানে কি স্যার বল,
একটা যে বলের কারণে কাঁটাটা ঘোরে বা লাফালাফি করে, এটাই হলো কি একটা টর্ক, মানে কি বল। এখন এই ধরনের বল দুই প্রকার হয়, ঠিক আছে, একটা বিক্ষেপ ডিফ্লেক্টিং টর্ক অথবা নিয়ন্ত্রণ টর্ক। সেটা আবার কন্ট্রোল করার জন্য আমরা দুইটা কোয়ালিটি ইউজ করি, একটা হলো গ্র্যাভিটি কন্ট্রোল আর একটা হলো স্প্রিং কন্ট্রোল, ঠিক আছে। তো আমি চিত্র দিয়ে তোমাদের একটু শর্টকাটে আলোচনা করে দিই। দেখো এইখানে দুইটা কয়েল আছে, এ একটা স্প্রিং কয়েল, এ একটা স্প্রিং আর এ একটা স্প্রিং। এই দুইটা স্প্রিং দ্বারা এই কাঁটাটা কোনখানে বিক্ষেপ দিবে সেটা কন্ট্রোল করা হয়, ঠিক আছে। এটা হলো ব্যালেন্স ওয়েট। দেখো এখানে যদি আমরা একটু কথাটা পড়ি তাহলে কি পাই, একটু পড়ো। স্প্রিংয়ের পদার্থ কম টেম্পারেচার বা কোএফিসিয়েন্ট বা কম স্পেসিফিক রেজিস্ট্যান্স বিশিষ্ট এবং নন ম্যাগনেটিক হওয়া বাঞ্ছনীয়। মানে স্প্রিংয়ের পদার্থ, যে স্প্রিংটা তুমি যেটা দিয়ে বানাবা, এটা হতে পারে কি ফসফরাস, ব্রোঞ্জ ছাড়াও কি সিলিকন, ব্রোঞ্জ, প্লাটিনাম বা প্লাটিনাম, ইরিডিয়াম, সিলভার, জার্মান সিলভার স্প্রিং পদার্থ হিসাবে কি ব্যবহৃত হয়। কিন্তু ভঙ্গুরতা, উচ্চ টেম্পারেচার বা কোএফিসিয়েন্সের কারণে ফসফরাস ব্রোঞ্জের চেয়ে কি নিম্ন মানের। মানে ওটা বলছে কোনটা দিয়ে ভালো হয়। এই এখানে এটা কেমন থাকে দেখো, অনেক ক্ষেত্রে কি বিপরীত দিকে পেঁচানো দুটি স্প্রিং একই সাথে ব্যবহৃত হয়, যাতে স্প্রিংয়ের দৈর্ঘ্যের উপর কি তাপমাত্রা পরিবর্তনের প্রভাবে বিক্ষেপের সৃষ্টি হয় না। যখন ইনস্ট্রুমেন্টটা বিক্ষেপ দেয় তখন স্প্রিং কি বিস্তৃত হয়, মানে বড় হয়ে যায়, ঠিক আছে। আমাদের স্প্রিংগুলো থাকে কেমন, বাস্তবে এরকম থাকে না স্যার, এই যে এরকমের পেঁচানো পেঁচানো থাকে। এই এক সময় কি যখন আমরা, যেমন আমাদের হুন্ডায় সাসপেনশন থাকে, যখন অতিরিক্ত উপর থেকে ধরো এটা উপর প্রান্তে, এখানে কোনো সিটটা আর নিচেই হুন্ডার চাকা, চাকার মাঝখানে যখন ঠালা উঁচায় পড়ে তখন এটা কি আস্তে নিচের দিকে চাপ দেয়, তখন কি স্প্রিংটা সংকোচন ঘটে। আর যখন এটা ছাড়ে তখন আবার কি স্প্রিংটা প্রসারণ ঘটে, মানে আস্তে আস্তে কি আবার উপর দিকে বড় হয়ে যায়। যখন চাপ দেয়, চাপ লাগে, তখন কি স্প্রিংটা এরকম ছোট হয়ে যায়, মানে জায়গাটা ডাইবা যায়, তখন এটা শক্তিটা তার নিজের মধ্যে নিয়ে নেয়, ফোর্সটা। যখন ইনস্ট্রুমেন্টটি বিক্ষেপ দেয় তখন স্প্রিংটা কি বিস্তৃত হয় এবং অপরটিকে সংকুচিত। তার মানে এই সিস্টেমে একটা স্প্রিং বিস্তৃত মানে বড় হয়ে যাবে, এরকম কি বড় হয়ে যাবে। দেখাচ্ছি আমি, এই স্প্রিংটা ধরো এতটুকু আছে, এই স্প্রিংটা কি হয়ে যাবে, এতখানি হয়ে যাবে, মানে অতটুকু জায়গায় এত বড় হয়ে গেছে, বিস্তীর্ণ হয়ে গেছে। আর যেটা একটা আছে এত বড়, সেটা কি এতটুকু হয়ে গেছে, সংকোচন হয়ে গেছে, ঠিক আছে। একটা সংকোচন আর একটা কি প্রসারণ ঘটে। যাই হোক, আর গ্র্যাভিটি কন্ট্রোল একটু দেখাই দিই তোমাদের। স্প্রিং কন্ট্রোলের সাথে গ্র্যাভিটি কন্ট্রোল, গ্র্যাভিটি কন্ট্রোল ঠিক সেম জিনিসই, জাস্ট এই যে দেখো, ধরো তোমার এই পয়েন্টারের সাথে একটা পয়েন্টার থাকে, এই হলো কাঁটাটা, ধরো এই আমার পয়েন্টারটা, এটা ধরো এই ডায়ালারে বিক্ষেপ দিবে, ধরো 1 2 3 4 5 6 7, এই বিক্ষেপ দেওয়ার জায়গায় আমার এইখানে একটা হেভি ওয়েট দিয়ে দেবো, একটা এদিকে একটা এদিকে। তার মানে যখন সে যখন বিক্ষেপ দিতে যাবে, সেই ভারের কারণে কি সে কন্ট্রোলিং হবে, গ্র্যাভিটির কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে কি সে মুভ করতে যাবে। ধরো কখনো কাঁটাটা এখানে দেখাবে, কখনো কাঁটাটা এখানে দেখাবে, সেটা কি এই ভর দ্বারা, এই ডব্লু দ্বারা, এখানে যে কতটুকু আমি ওয়েট দেবো সেটা দ্বারা কি এটাকে কন্ট্রোল করব। এটাকে বলে গ্র্যাভিটি কন্ট্রোল, মানে কি অভিকর্ষ ত্বরণের সাহায্যে যে কন্ট্রোলটা করে। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন দেখো এই প্রশ্নটা খুব আসে, স্প্রিং কন্ট্রোল ও গ্র্যাভিটি সিস্টেমের মধ্যে কি তুলনা, স্প্রিং সিস্টেম বা গ্র্যাভিটি কন্ট্রোলের মধ্যে তুলনা। আচ্ছা, আমি তোমাদের এটা দেখাচ্ছি, বই দিয়ে দেখানো যাবে, সমস্যা নেই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে করো কোনো একটা ইনস্ট্রুমেন্টের কি ডিফ্লেক্টিং টর্ক, মানে বিক্ষেপ দেখাচ্ছে, সেটাকে বলা হয় ডিফ্লেক্টিং টর্ক। যে পরিমাণ কারেন্ট পরিমাপ করতে হবে তার সাথে সরাসরি সমানুপাতিক। তার মানে তুমি সেক্ষেত্রে লিখতে পারো টিডি, ঠিক আছে। টিডি মানে কি ডিফ্লেক্টিং টর্ক, মানে যে পয়েন্টার যে তোমার বিক্ষেপটা দেখাচ্ছে সেটা সম্পূর্ণ কারেন্টের সাথে সমানুপাতিক। মানে আই যে হারে বাড়বে, ডিফ্লেক্টিং টর্কটাও কি ঠিক সেই হারে ফোর্স, মানে বিক্ষেপ দেখাবে। তো আমি সেখানে করলাম কি, টিডিটা লিখলাম, আর টিডির পরিবর্তে আমি সমানুপাতিক উঠে দিয়ে একটা কে লিখলাম, কে আই। এই কেটাকে একটা ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি পরে এই স্টেপ তো বুঝলাম, পরের স্টেপে কি, যদি ইনস্ট্রুমেন্টটা কি হয় স্যার, যে ইনস্ট্রুমেন্টটা যদি স্প্রিং কন্ট্রোল হয় সেক্ষেত্রে কন্ট্রোলিং টর্ক, এই টি মানে টর্ক আর সি মানে কন্ট্রোলিং, এটা কিসের সমানুপাতিক, কোণের সমানুপাতিক। দেখো স্যার, যদি এম একটা ডায়াল থাকে,
একটুখানি স্যার আমি একটু তোমাদের এটা একটু বুঝাই দিচ্ছি। এই থিটা টি ডিগ্রি ইকুয়াল থিটা টি সি সমানুপাতিক কে থিটা। থিটা বলতে কি বোঝানো হয়েছে, যেমন এই একটা পয়েন্টার ধরো, এখন এইখানে পয়েন্টারটা যুক্ত আছে, এখন এখান থেকে একটা কাটা বিক্ষেপ দিবে এই। এখন দেখো স্যার এই স্কেলের সাথে এটা কত 90 ডিগ্রি কোণে আছে, তখন মানটা দেখে যাচ্ছে কত এইখানে, মানে কত ধরো এটা 5, এটা কত 5, তার মানে 90 ডিগ্রিতে বসে সে 5 এম্পিয়ার কারেন্ট বিক্ষেপ দেখাচ্ছে। এখন দেখো স্যার যখন এইখানে দেখাবে তখন কিন্তু ধরো এখানে 1 আছে, তার মানে এখানেও কিন্তু 90 ডিগ্রি না, এখানে কত আছে 30 ডিগ্রি, তার মানে এইটাকে কৌণিক বেগের সাথে কি সমানুপাতিক, মানে কোণের সাথে থিটার সাথে কি এটা সমানুপাতিক। কারেন্ট যত বাড়বে আর আইয়ের এই অ্যাঙ্গেলটাও কি আস্তে আস্তে বাড়তে থাকবে, এদিকে যত 0 1 2 3 4 এরকম করে আস্তে আস্তে দিকে বাড়তে থাকবে, এখান থেকে থিটার মান বাড়বে, কারেন্টের মানও কি বাড়তে থাকবে, সেটা বলছে কন্ট্রোলিং টর্ক কি থিটার সাথে সমানুপাতিক। আচ্ছা, তো পরের টার্মে যাই, কি বলছে, ও সেটা তো দেখাই নেই আর কি। এই যে টি সিটি কন্ট্রোলিং টর্ক সমানুপাতিক কি থিটা, অতএব কি এই টিসির পরিবর্তে আমরা ধরলাম কি এই থিটাটা উঠাই দিয়ে এখানে লিখলাম কি এস, মানে স্প্রিং কন্ট্রোলের জন্য ধ্রুবকটা নিলাম কি এস, আর আগেরটা নিয়েছিলাম শুধুমাত্র কে। এখন এখানে দেখো একটু এইখানটা দেখি, এটা একটু সুন্দর করে করা আছে। দেখো স্প্রিং যখন কন্ট্রোল হয় তখন আমার টিসি ইকুয়াল টু কত থিটা, ঠিক আছে। মুভিং সিস্টেমে যখন বিক্ষেপ দেখাবে তখন কন্ট্রোলিং টর্ক আর ডিফ্লেক্টিং টর্ক কি সমান। তো কন্ট্রোলিং টর্কের তোমার মান কি ছিল, দেখো স্যার কন্ট্রোলিং টর্কের মান ছিল কি আমার কে আই, আর সরি ডিফ্লেক্টিং টর্কের মান ছিল কে আই, আর কন্ট্রোলিং টর্কের মান ছিল কত কে এস থিটা, ঠিক আছে। তো দেখো এখানে আমি দুইটা মান দুই জায়গায় লিখে দিছি, এই যে থিটার মান দুই জায়গায় দুইটা দিয়ে দিছি। এখন এখানে তুমি থিটাটারে কনস্ট্যান্ট রাখো আর কেএসটারে এটার নিচে পাঠায় দাও, কে নিচে এই এতটুকু করে কী করবো, আবার তুমি ধ্রুবক সমানুপাতিক ধরে নেবা, মানে ধ্রুবটার উঠাই দিছো। তো সেক্ষেত্রে কী হবে স্যার, দেখো এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখবো কি কে এস বাই কি কে এস সমান সমান কি সমানুপাতিক, তাহলে থিটা ইকুয়াল টু কত আই। এটা কি স্প্রিং কন্ট্রোলের সময়, কি সময় স্প্রিং কন্ট্রোল, স্প্রিং কন্ট্রোল, ঠিক আছে, এটার সময় এভাবে হবে। এখন যখন তুমি সমগ্র স্কেল জুড়ে কারেন্টের বিক্ষেপ কি যদি গ্র্যাভিটি কন্ট্রোল হয় তাহলে কি হবে টিসি, ঠিক আছে স্যার, হবে কি টিসি সমানুপাতিক কি সাইন থিটা, মানে আগের যে মানটা করছি আমরা, দেখো এখানে করছিলাম কি এই ডিফ্লেক্টিং টর্ক ইকুয়াল টু কে আই করছি, এটা ঠিক আছে। টিসি যখন গ্র্যাভিটি কন্ট্রোল হবে, তো দেখো স্যার যখন এটা গ্র্যাভিটি কন্ট্রোল হবে তখন আমরা লিখবো কন্ট্রোলিং টর্কের জায়গায় লিখবো টিসির জায়গায় লিখবো টিজি, ঠিক আছে স্যার, টিজি, সরি টিসি কন্ট্রোলিং টর্ক কী হবে, ভুল বললাম আমি, এটা টিসি লিখবো, টিসি সমানুপাতিক, এখানে থিটা লিখবো না, এখানে লিখবো সাইন থিটা, মানে এটা কি কোণের সাথে, কারণ কি গ্র্যাভিটি কন্ট্রোল কি সবসময় কি ভূমি লম্বের সাথে থাকে, কন্ট্রোলটা কি লম্ববর্তী থাকবে, মানে যে মিটারটা গ্র্যাভিটি দ্বারা কন্ট্রোল করবে সেটা সবসময় লম্বালম্বিভাবে রাখতে হবে, নাহলে ওটা সম্পূর্ণ পিওর পার্ট দেখাবে না। ওকে, তো দেখো পরবর্তীতে তাহলে এখানে আমরা লিখতে পারি কি টিসি সমানুপাতিকটা উঠাই দিয়ে আগেরটা আমরা ইউজ করছি কে এস, এটা দিয়ে তাহলে ইউজ করব কে জি, আর সাইন থিটাই লেখা দিব। ওকে, তো গেল এখানের এই পার্টের পাশাপাশি আমি কিন্তু দেখাচ্ছি, তো গেল এইটুকু। পরেরটা আসি, পরেরটা কি আছে দেখো স্যার, তো এখন যদি আমি বলি এটা যে টিসি সমানুপাতিক কি টিডি, টিসি সমানুপাতিক টিডি, তাহলে তোমার টিসির মান বেড়েছে কত এবার স্যার কে কে জি কত সাইন
থিটা, কেজি সাইন থিটা সমান সমান কত, টিডির মান এসে কত, কে আই। আচ্ছা, এটা আমরা দেখতেছি একটু অন্যভাবে, খাতা একটু দেখতেছি, বইতে যে পৃষ্ঠাটা যায় পিছনের পৃষ্ঠাটা, এখানে আমার লেখাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে দেখি আমরা, এই যে এখানে বিক্ষেপ জুড়ে কে থিটা ইকুয়াল টু কত, আই। এটা তো দেখলাম। এই তোমাদের স্প্রিং কন্ট্রোল গ্র্যাভিটি সিস্টেম, ঠিক আছে স্যার, যেটা আর কি এই যে 3 নম্বরে, এটা আমি ব্ল্যাকবোর্ডে করাই দিচ্ছি। কিন্তু তোমরা এরপর এই জিনিসটাকে পড়ে নিবা স্যার, এই যে স্প্রিং কন্ট্রোল ও গ্র্যাভিটি কন্ট্রোলের কি পার্থক্য, ঠিক আছে। এটা যেমন দিতে পারে, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, এটা আমি তোমাদের পড়াই দিচ্ছি। দেখো, স্প্রিং কন্ট্রোল ইনস্ট্রুমেন্টের স্পন্ডলের সাথে স্প্রিং ব্যবহার করে ফোর্স তৈরি হয়। যখন দেখো আমরা সাইকেলে বা সাসপেনশনে স্প্রিং ইউজ করি, তখন কি সেখানে একটা কি ফোর্সের তৈরি হয়। আর মুভিং সিস্টেম কি কন্ট্রোল ওয়েটের সাথে কি ব্যবহার করে কি কন্ট্রোলিং ফোর্স তৈরি করা হয়। কন্ট্রোল ওয়েট ব্যবহার করে কি কন্ট্রোলিং ফোর্স তৈরি করে। আর যেটা যেটা সহজ লাগে, এই কন্ট্রোলিং টর্ক কি জির উপর নির্ভরশীল না, কেন কি সেটা কোনো গ্র্যাভিটি কন্ট্রোল নাই স্প্রিংয়ে। আর গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট সর্বদাই কি মনে রাখবা, জি এর সাথে সমানুপাত, জির উপর ডিপেন্ডেন্ট, কেননা কি সে গ্র্যাভিটি কন্ট্রোল মানে কি গ্র্যাভিটি অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। আর স্থানভেদে কি তেমন একটা তারতম্য দেখা যায় না। আর এটা কি জি পৃথিবীর বিভিন্ন স্থানে সব জায়গায় তো এই সমান না গ্র্যাভিটি, তাই এখানে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কি পাঠের তারতম্য দেখা যায়। আর তাপমাত্রা পরিবর্তনে স্প্রিংয়ের কার্যক্ষমতা কি হ্রাস পায়, ফলে এই ধরনের ইনস্ট্রুমেন্টে কি ত্রুটি দেখা যায়, যেটা স্প্রিং কন্ট্রোলে। তাপমাত্রা পরিবর্তন, যেমন অতিরিক্ত হিট হলে স্প্রিংটা পুড়ে যেতে পারে বা ওটার কার্যক্ষমতা কমে যেতে পারে, সেক্ষেত্রে ত্রুটি দেখা যায়। আর এটা তাপমাত্রার কোনো প্রভাব পড়ে না, শুধুমাত্র প্রভাব পড়ে গ্র্যাভিটির ব্যাপারটায়। এই স্কেল সবসময় সুষম হয়, এ স্কেলে অসম হয়। মানে সুষম মানে কি মানটা সঠিক পাওয়া যায়, আর অসম মানে মাঝে মাঝে ভেরিয়েশন দেখা যায় বিশাল বিশাল। সার্বজনীন সুবিধার জন্য ইনস্ট্রুমেন্ট প্রায় কি সর্বত্র ব্যবহার করে, স্প্রিং কন্ট্রোলের সব জায়গায়। আর অসম যেটা গ্র্যাভিটি কন্ট্রোল, সেটা শুধুমাত্র ল্যাবরেটরিতে ব্যবহার হয়, আর কোথাও দেখা যায় না। কারণ আমরা ওই গ্র্যাভিটি কন্ট্রোলের যে ব্যাপারটা, ওটা সঠিকভাবে ইউজ করতে পারবো না, সেজন্য ওটা কি আমরা সব জায়গায় ব্যবহার করি না। তো আমরা পরের টপিকে চলে যাই স্যার, কী আছে দেখি। এই যে ডাম্পিং টর্ক, এগুলো নিয়ে আমরা থার্ড ক্লাস আলোচনা করবো, থার্ড ক্লাসে ম্যাথও আছে, এই যে ম্যাথগুলো করাবো। আজকে এই পর্যন্তই। এখন এই যে স্যার, তাহলে তোমরা আজকে আমি এখন তোমাদের কি স্প্রিং কন্ট্রোল ও গ্র্যাভিটি সিস্টেমের মধ্যে তুলনাটা বোর্ডে দেখাচ্ছি ক্লিয়ার করে। সিস্টেমটা একটু মনে রাখবা। আর এই সিস্টেম দিয়ে পরবর্তীতে ম্যাথ আছে কিছু, পরীক্ষা আসে ম্যাথটা, আমি নেক্সট ক্লাসে সেটা করাই দেবো। আজকে তোমাদের খালি প্রমাণটা করাই দিচ্ছি। ওকে, তো আমরা দেখি এখন কিভাবে কি করা যায়। দেখো স্যার, এখানে স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোলের মধ্যে সম্পর্ক। স্প্রিং কন্ট্রোলটা কি আসলে আমার যে কন্ট্রোলটা স্প্রিং দিয়ে করা হয় সেটা স্প্রিং, আর যেটা গ্র্যাভিটির সাহায্যে করা হয় সেটা গ্র্যাভিটি। তো আমার একটা যে ধরো একটা মিটারে কারেন্ট মাপতে গেছি, তো মিটারে যখন এই স্কেলটা, ঠিক আছে, এই স্কেলটা যখন বিক্ষেপ স্কেলটা এরকম যে পয়েন্টারের যে বিক্ষেপ দেখাবে, মানে কি এরকম ছোটাছুটি করবে, এই বিক্ষেপটা ছোটাছুটি যার কারণে করবে সেটা কারেন্টের সাথে সমানুপাতিক। সেটা কিসের সাথে সমানুপাতিক স্যার? কারেন্টের সাথে সমানুপাতিক। তো আমরা এখানে দেখি কিছু করতে পারি, যে আমরা দেখলাম কি ডিফ্লেক্টিং টর্ক মানে টিডি সমানুপাতিক কি আই, মানে ডিফ্লেক্টিং টর্ক, এই যে বিক্ষেপটা দেখাবে, বিক্ষেপটা কারেন্টের সাথে সমানুপাতিক। মানে কারেন্ট বাড়লে বিক্ষেপটা একটু অ্যাঙ্গেল রিপ্লে দিকে দিক ছোটাছুটি করবে, কারেন্ট কমলে বিক্ষেপটা একটু কি, ধরো কারেন্ট যত বাড়বে, এদিকে ধরো যদি 0 1 2 3 4 5 6, তাহলে দেখো পয়েন্টারটা যদি এখানে থাকে, সেক্ষেত্রে কি দেখো, যদি আমার 4 হয়, সেখানে যে এখানে একটা কোণিক যে বেশি কোণ সৃষ্টি হয়েছে, 5 আসলে তার থেকে কোণ একটু বাড়বে, 6 আসলে একটু কোণ বাড়বে। তার মানে যত কারেন্টটা আস্তে আস্তে বাড়বে, এই ডিফ্লেকশন টর্কটা মানে বিক্ষেপ স্কেলটাকে আস্তে আস্তে মানে পয়েন্টারটা আস্তে আস্তে এদিক ওদিক লাফালাফি করবে, ঠিক আছে, সেটা বুঝেছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা এখানে একটা কি ধরবো, এই সমানুপাতিক রূপে একটা ধ্রুবক ধরবো। তাহলে সমানুপাতিক রূপে কি ধ্রুবক দেওয়া যায়? কে ধ্রুবক, ঠিক আছে। এখানে কি একটা কি ধ্রুবক। তো দেখো উভয় ক্ষেত্রে ডিফ্লেক্টিং টর্কটা এরকম, গ্র্যাভিটির সমান, স্প্রিং এর সমান। এখন যদি আমরা লিখি স্প্রিং কন্ট্রোল, সেক্ষেত্রে দেখো স্যার আমরা কি হয়, স্প্রিং কন্ট্রোল সিস্টেমে আমার
স্প্রিং কন্ট্রোল সিস্টেমের সময় আমরা লিখব কি যে আমাদের টিসি কন্ট্রোল টর্ক টিসি টি দ্বারা টর্ক সি দ্বারা কন্ট্রোল টর্ক ইকুয়াল টু কন্ট্রোল টর্ক ইকুয়াল টু স্যার থিটা কন্ট্রোল টর্ক সমানুপাতিক কি থিটা মানে থিটা যেভাবে বাড়বে কন্ট্রোল টর্কটা সেভাবে কি সেই সমানুপাতিক হারে কি এটাকে নিয়ন্ত্রণ করবে যেমন থিটা যে এই যে বললাম একটু আগে যে কারেন্টের মানের সাথে 0 1 2 3 4 5 6 মানে পয়েন্টার যখন এখানে বিক্ষেপ দেবে তখন এখানে কোণটা থাকবে একরকম যখন এখানে দিবে তখন কি কোণটা থাকবে আরেক রকম ধরো এখানে যদি 20 ডিগ্রি থাকে এখানে কত থাকবে 80 ডিগ্রি এই অ্যাজুজার এরকমের বিক্ষেপটা দেবে সেটা কি যখন কারেন্টের মানটা আস্তে আস্তে বাড়বে এটা কি বিক্ষেপের মানটা কি অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়বে তো আমি এখানে যেহেতু স্প্রিং কন্ট্রোল করতেছি তাহলে এই টিসি এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে এখানে লিখলাম সমান সমান কে এস থিটা কে এস থিটা ওকে স্যার এটা কি ক্লিয়ার কোনো সমস্যা থাকার কথা না তাহলে একটু দেখো অপর পাশে যদি আমরা একটু মুছলাম গ্র্যাভিটি কন্ট্রোল করি যদি আমরা গ্র্যাভিটি কন্ট্রোল এই যে সেন্টারে দিয়ে করতেছি গ্র্যাভিটি কন্ট্রোল তো গ্র্যাভিটি কন্ট্রোলের সময় আমার এই জিনিসটা সেম কিন্তু এখানে টিসি যখন কন্ট্রোলিং টর্ক করতে যাবে তখন সেটা sin থিটার সমানুপাতিক y sin থিটার সমানুপাতিক সেটা আমি একটু বলি কারণ গ্র্যাভিটি কন্ট্রোলের জন্য জিনিসটাকে যে তুমি মিটার দিয়ে মাপা এই মিটারটাকে একটু সোজাভাবে রাখতে হবে এই মিটারটাকে এরকম সোজাভাবে রাখতে হবে যে আমাদের আগে ডিস্টেন্ট মিটার ছিল এরকম ঘুরতো এনার্জি মিটার ওই মিটার হালকা যদি বাঁকা করে দিতাম তাহলে ওই মিটারের রিডিংটা কম আসতো মানে যেটাকে চোরামি বলে ঠিক আছে স্যার তাহলে এই মিটারটা যদি সোজা না রাখলে এখানে রিডিং এ কি অসমতা দেখা দেবে সেজন্য কি এই মিটারটা সবসময় সোজা রাখতে হবে আর সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই সাইন অতিভুজ তাহলে সোজাভাবে রাখতে হলে ওটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয় এজন্য কি এবার শুধু থিটার উপর ডিপেন্ড করে আর সাইন থিটার উপর ডিপেন্ড করে ঠিক আছে স্যার তো সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি টিসি এই সমান সমান এখানে সমানুপাতিক করে দেখো এটা স্প্রিং ছিল তাই কেএস দিছি এটা গ্র্যাভিটি তাই দেব কে জি sin থিটা গেল এখানে এটুকু ক্লিয়ার আমরা এর পরেরটা আমি আসি স্যার এর পরে কি ধরো এইখানে কখন আমার টিসি আর টিডি সমান হবে যখন আমার এটা কি মুভিং স্কেলটা বিক্ষেপ দেখাবে এটা কি মুভিং স্কেল মুভিং সিস্টেমে বিক্ষেপ দেখাবে আর এটা যখন পয়েন্টার যখন স্থির থাকে পয়েন্টার যখন কি স্থিত থাকে স্থিত মানে স্থির থাকে তখন এটা টিসি আর টিডি সমান মানে ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্ক তখন সমান আর এটা টিসি আর টিডি তখন সমান যখন কি পয়েন্টার স্থির এটা যখন মুভিং সিস্টেম বিক্ষেপ দেখাবে তখন স্থির আর এটা যখন মুভিং সিস্টেম কি এই মুভিং সিস্টেমে কি বিক্ষেপ দেখাবে আচ্ছা তো এখানে দেখো আমাদের টিসি এর মান কি আছে স্যার কে এস থিটা আর টিডি এর মান কি আছে স্যার কে আই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি থিটাকে রাখলাম কে আই বাই কি হবে এই কে এস টা নিচে আমরা পাঠিয়ে দিলাম কে এস টা কোথায় নিয়ে পেয়েছি ওটা নিচের অংশ তো এখন দেখো আবার এতটুকুর পরিবর্তে আমরা ধ্রুব লিখছিলাম মানে এই দুটোতে ধ্রুব সংখ্যা কে এস টাও ধ্রুব আর কেটাও কি ধ্রুব তাহলে থিটা সমানুপাতিক লিখতে পারি কি আর তার মানে সমগ্র স্কেলে বিক্ষেপ দেখাবে সেটা কি কারেন্টের সাথে সমানুপাতিক এটা ছিল স্প্রিং কন্ট্রোল এখন যদি এটা করি তাহলে কি আসে স্যার টিসি এর মান কত কেজি sin থিটা আর এটা আসবে কি স্যার টিডি তো সেই আগের জিনিস কে আই তাহলে এই কে এখন দেখো এখানে তুমি sin থিটাটা রেখে দাও আর এখানে কি কে নিয়েছি কি কেজি দেয়া দাও আবার সেই একই জিনিস sin থিটা সমান সমান কি মানে এইটুকুর পরিবর্তে একটা সমানুপাতিক নিয়ে আসবো আবার তাহলে কি কারেন্টের মান sin থিটার উপর কি সমানুপাতিক তাহলে যে হারে কারেন্ট বাড়বে সেটা থেকে আবার sin থিটার কোণটাও কি বাড়বে এটাই মূলত স্প্রিং কন্ট্রোল আর কি গ্র্যাভিটি সিস্টেমের মধ্যে সম্পর্ক এইখানে একটা লাইন একটু বাড়তি করা যায় যদি এরকম থাকে sin থিটা এটা শেষ এখানে শেষ এটা যা দেখি সেটা বাড়তি sin থিটা সমান সমান কি কেজি কে বাই কেজি এটা ম্যাথ করতে লাগবে আই তখন তোমার যদি থিটার মান প্রয়োজন হয় তখন তুমি এটা করে নেবে sin টাকে ওই পাশে পাঠাতে তুমি ইনভার্স হয়ে যাবে কে বাই কে জি আর একটু কি
হাইট, বাস ওটা অঙ্কর সময় আমাদের কাজে দেবে। তো এইটুকু করে নিয়ে তোমরা আর পরের দিন ক্লাসে আমরা অঙ্কগুলো দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।